একটা সংখ্যা দিয়ে শুরু করি, 12/12/1988। সেখান থেকে কখন আপনি রয় মানিক চিত্রপরী হয়ে উঠলেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ কোয়ান্টাম ফাউন্ডেশনকে আমার মতো সাধারণ গ্রামের একজন মানুষকে সম্মানিত করার জন্য। আমি রয় মানিক, আমার পুরো নাম রফিকুল ইসলাম মানিক। আমার কাকা মো মামুন ছিলেন একজন লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং রাজনীতিবিদ। তিনি আমার নামটা কেটে ছেটে শর্ট করে রফিকুলের র, ইসলামের ই আর মানিকটা রেখেছে। আর চিত্রপুরীটা আমার একটা শখের ফটো স্টুডিও ছিল, যেটির জন্ম 12/12/1988। নাম ছিল চিত্রপুরী। অনেকেই গ্রামে যেমন আছে যে রোস্তম, কোন রোস্তম, ডাকু রোস্তম, হয়তো রোস্তম কোন রোস্তম, যে কৃষক রোস্তম। তো এরকম তো মানিক অনেকই আছে। তো ভাবলাম আমার প্রতিষ্ঠানের পাশে, প্রতিষ্ঠানের যে নাম চিত্রপুরী, অনেকে জিজ্ঞাসা করলে মানিক কোন মানিক, বলতো যে ওই চিত্রপুরীর মানিক। তখন ভাবলাম যে যখন একটা চ্যানেল করব তখন নামের পাশে চিত্রপুরী দিলে বুঝবে যে ওই ফটো স্টুডিওর মানিকই এই মানিক। যাই হোক, এভাবে আমার নামটা হয়ে গেছে রয় মানিক চিত্রপুরী। একটা সময় অনেক কষ্ট করেছি, সেটি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, লেখাপড়া তেমন একটা করতে পারিনি, শুধু আর্থিক অসচ্ছলতার কারণে। কিন্তু ওই একই কথা, এই পৃথিবীতে যারা একটা ভালো অবস্থানে গেছেন সবাই যে উচ্চশিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে গেছেন তা কিন্তু নয়। অনেকে আছে যারা পারিবারিকভাবে অসচ্ছলতা থাকার পরেও বাস্তব কিছু বিষয়, অর্থাৎ নিজের ভিতরে চরম ইচ্ছা উদ্দীপনা থাকাতে সেটি মহান সৃষ্টিকর্তা একসময় তাকে তার লক্ষ্যে পৌঁছে দিয়েছে। আমার ছোটোবেলা থেকেই গাছপালা, পশু পাখি, প্রকৃতি এটা ভালো লাগতো। যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম, স্কুল থেকে বাড়ি ফেরার পথে যে কোনো একটা বাড়ি থেকে যাদের বাগান আছে হয়তো পাতাবাহার ডাল ভেঙে নিয়ে আসতাম, নিয়ে এসে আমার বাড়িতে লাগাতাম। বা ওই টাইম ফুল বলি, 9টার সময় যে ফোটে, ওটাও তুলে নিয়ে এসে আমার বাড়ির আঙিনায় লাগাতাম। যদি বা বাড়ি একটা গরিবালয়, তেমন ঘর দুয়ার ছিল না, কিন্তু আমার বাড়ির চতুর্পাশেই বিভিন্ন ফুল গাছ থাকতো। এলাকার অনেকেই, মানে একেবারে ছোটোবেলার কথা বলছি, যে মানিকদের বাড়ি খুঁজলে বলে ওই বাগানালা বাড়িটা যাও, ওইটাই মানিকদের বাড়ি। যাই হোক, এটা আমার একটা হবি ছিল। তো যাই হোক, লেখাপড়া তেমন একটা করা হয়নি আর্থিক অসচ্ছলতার কারণে। তখন আমি একটা ফটো স্টুডিওতে, আমার আবার অঙ্কের খাতায় অঙ্কের চেয়ে বেশি থাকতো বিভিন্ন প্রকৃতির ছবি, আমি পেন্সিল দিয়ে আঁকাতাম, ছবি আঁকতাম। তো স্টুডিওর পাশ দিয়ে যখন স্কুলে যেতাম, মাঝে মধ্যে ওই স্টুডিওতে গিয়ে এরকম এরকম করে দেখতাম কি চমৎকার ছবি। তো স্টুডিওর মালিক যিনি, তিনি বলতেন যে কি তোমার এটা ভালো লাগে? জি আমার ভালো লাগে। ওই তখন তো সাদা কালো ছবি থাকতো, ওই সময় বেশি প্রচলন ছিল, ওই পেন্সিল দিয়ে নেগেটিভ রিটাচ করতাম। আমি পিছনে গিয়ে গিয়ে দেখতাম। আগ্রহ থাকার কারণে একদিন বলল যে তুমি কি কাজ শিখবা, যে আমি কি পারবো? হ্যাঁ, পারবো না কেন, আসো। তো ওইখানে, সেটা হচ্ছে 1983 সাল জানুয়ারির দিকে। কথা প্রসঙ্গে আসলে অনেক কিছু এসে যায়, অনেকে হাইড করে, আমি হাইড করব না, যে যেটা মনে করে। তখন আমি 9ম শ্রেণীতে। এটা মানে শাহজাদপুরে? না, তখন আমি উল্লাপাড়াতে। 9ম শ্রেণীতে
নবম শ্রেণীতে ওঠার পরে 3 মাসের স্কুলের বেতন দিতে পারিনি। তো ছাড়া অনেক সময় প্রেশার ক্রিয়েট করতো যে টাকা দাও টাকা দাও। বাবাকে বলতাম যে আমার ক্লাস থেকে বের করে দেয়, টাকার ব্যবস্থা করে দেন। আচ্ছা দিচ্ছি। তার পকেটে না থাকার কারণেই হয় দেয়নি। তো যাই হোক 3-4 মাস ক্লাস করার পরে আমি এসে স্টুডিওতে ঢুকলাম। বাড়িতে ঠিকমতো চুলাও জ্বলতো না, আমি আবার ক্ষুধা সহ্য করতে পারতাম না। তো চিন্তা করলাম কাজও শেখা হবে, পেট পুরি খাওয়াও যাবে। তো আমি স্টুডিওতে কাজে যোগ দিলাম। ওখানে কাজ শিখতে শুরু করলাম। আমার কাজের আগ্রহ দেখে ওই যে পেন্সিল দিয়ে ছবি আঁকাতাম, কাজের কোয়ালিটি দেখে ওনারাও বেশ খুশি। আমি ওইভাবে কাজ করতে থাকি। 18/10/83-তে তখন পাশের উপজেলা শাহাদাতপুর থেকে সেলিম নওয়াজ ভূঁইয়া, উনি ফায়ার সার্ভিস অফিসার ছিলেন। তো ওনার একটা ফটো স্টুডিওতে লোক দরকার, অর্থাৎ টেকনিশিয়ান দরকার, ফটোগ্রাফার দরকার। তখন আমাদের উল্লাপাড়াতে ওই স্টুডিওর নাম ছিল মায়া স্টুডিও। এসে আমার স্টুডিওর মালিককে জিজ্ঞাসা করলেন এবং ধর্ণা দিলেন যে একজন ছেলে আমাকে দিতে হবে। তখন বললো যে মানিক তুমি ওখানে গিয়ে কদিন হেল্প করো। তো তখন আমাকে বেতন দিত না। তো বাড়িতে তেমন একটা পরিস্থিতি ভালো ছিল না। ওনাদের বললাম যে আসলে কিছু বেতন দিলে ভালো হয়। তো তিনি বললেন যে না, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে কাজ করতে হবে, মাসে 50 টাকা বেতন দিতে হবে। তো চিন্তা করলাম যে এটা তো সম্ভব না, ঠিক আছে আমার বেতন লাগবে না, এইভাবেই আমি কাজ করি। তো হঠাৎ করে শাহাদাতপুর থেকে সেলিম নওয়াজ ভূঁইয়া এসে একজন ফটোগ্রাফার চাইলেন। তখন বললেন যে মানিক তুমি ওখানে যাও, ওখানে অনেক বড় বড় ক্যামেরা আছে, বড় বড় লেন্স আছে, ওখানে ভালো কিছু কাজ শিখতে পারবা, তো তুমি ওখানে যাও। আমি বললাম যে ওস্তাদ আপনি যেখানে পাঠাবেন কাজ শেখার জন্য আমি সেখানেই যাব, আমি ভালোভাবে কাজ শিখতে চাই। তখন আমি শাহাদাতপুরে গেলাম। আমি বেশ ছোট রিটাচিং বক্স যেটাতে টাচ দিতাম সেটা একটু উঁচুতে, স্টুডিওর শোকেসটাও উঁচু ছিল। আমি ওখানে মানে বেশ উঁচু হওয়াতে কাজ করার সমস্যা। তখন আমার জন্য একটা উঁচু টুল বানালো, লাভ দিয়ে টুলের উপরে বসে থেকে আমি নেগেটিভ সারতাম। রাত 12টা-1টা পর্যন্ত নেগেটিভ রিটাচ করতাম, প্রিন্ট করতাম। তো 1 সপ্তাহ কাজ দেখে তখন বললেন যে তোমাকে তোমার উল্লাপাড়া মা স্টুডিওতে কয় টাকা বেতন দেয়? আমি বললাম তো আমার তো কোনো বেতন দেয় না, আমি তো কাজ মাত্র শিখছি। বলে তোমাকে আমি 300 টাকা বেতন দেব। তখন তো আমি আনন্দে আত্মহারা। 300 টাকা, তার মানে প্রতিদিন 10 টাকা, অনেক টাকা। খুবই খুশি। ওই 300 টাকা নিয়ে শাহাদাতপুর আপনারা জানেন কুঠিবাড়ি আছে, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, ওই পাশেই কাপড়ের হাট লাগে, ওখান থেকে 130 কি 25 টাকাতে একটা শাড়ি কাপড় কিনলাম। আর শাহাদাতপুরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলাম। প্রথম বেতন ওইটা নিয়ে বাসায় গেলাম। আমার জীবনে সবচেয়ে বেশি আনন্দ এবং আবেগের দিন ছিল সেটি। যাই বাড়িতে এলাম, এসে মাকে শাড়িটা দিলাম, কিছু টাকা দিলাম, মিষ্টি দিলাম। বললাম যে মা আমার চাকরি হয়ে গেছে, আর কষ্ট করতে হবে না। এইভাবেই আমার আসলে শুরুটা। ওখান থেকে আমি সিলেটে যাই কিছুদিন, ওখানে 1000 টাকা বেতন দেয়। ওখানে কিছুদিন কাজ করার পরে উল্লাপাড়ায় ফিরে আসি। আমার সেই মুক্তিযোদ্ধা কাকা মামুন, তিনি আমার আর এক কাকার রিটায়ারের কিছু টাকা আমাকে দেন, যে মানিক তো অনেক দিন হয় বাইরে কাজ করছে, ওকে একটা স্টুডিও করে দেয়া যায় কিনা। তো যাই হোক ওই টাকা দিয়ে আমাকে একটা স্টুডিও ওপেন করে দেয় 47,000 কয়েক টাকা পুঁজি দিয়ে। আমার আপন কাকা, ওর থেকে আমার চিত্তপুরে জন্ম, সেটা ছিল 12ই ডিসেম্বর 1988। তো আমার হাতের কাজটা ভালো ছিল, আর সবাই আমাকে ভালোবাসতো। গ্রাহক আসলে তাদের সঙ্গে ভালো আচরণ এবং ভালো একটা ছবি
আমার আশেপাশের উপজেলা থেকে অনেকে আসতো যে মানিকের হাতের ছবি আমার পছন্দ হয়। এছাড়া স্থানীয় স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সবাই বেশ পছন্দ করতো। তো যাই হোক চলতেছে, ভালোই চলছিল। একটা সময় মোবাইলের যুগ, মোবাইলটা আসার পরে ফিল্মের ব্যবসা ধস নামে। তখন আসলে কেমন যেন একটা দিশারা হয়ে গেলাম। যাক, বোধহয় 2010 নাগাদ হবে, আমি 2017 সালে আমার ফটো স্টুডিও চ্যানেল শুরু করি। তার আগে ধীরে ধীরে ব্যবসাটা কেমন যেন হয়ে গেল। এদিকে বড় একটা পরিবার আছে, আমার বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, ওরা লেখাপড়া করে। আমার ওই ফটো স্টুডিওর ইনকাম দিয়ে আমি বিয়েও করেছি। বলে রাখা ভালো, আমার ওই পরিশ্রমের টাকা দিয়ে আমার ছোট ভাই বোন, আমরা তো আসলে 9 ভাই বোন। আমার একটা ভাই এখন পিটিআই ইনস্ট্রাক্টর, আর 3টে ভাই শিক্ষক, হাই স্কুলের শিক্ষক আছে, প্রাইমারি স্কুলের শিক্ষক আছে। এখন পুরো পরিবারটা এখন মোটামুটি শিক্ষিত পরিবার সবাই বলে, শুধু আমি বাদে। যাই হোক, একটা সময় যখন ফিল্মের ব্যবসা ধস নেমে গেল, তখন ওই যে প্রকৃতি, ফুল ফল, পশু পাখি আমার ভালো লাগা, আমি ক্যামেরা নিয়ে বাইরে বেরোতাম, টুকটাক ছোটো ছোটো ভিডিও করতাম, এটা স্টোর করে রাখতাম। সময় ছিল অনেক, যেহেতু ফটোগ্রাফিতে চাপ কম। তো এক ছোটো ভাই এসে বললো যে, ভাইয়া আপনি তো চমৎকার ভিডিও বানান, তো এটা একটা ইউটিউব চ্যানেল খোলেন, ওখান থেকে কিন্তু আর্নিং হয়। আমি বললাম যে ইউটিউব চ্যানেলে আর্নিং, টাকাটা দেবে কে? বললো যে গুগল দেবে। গুগল কীভাবে দেবে? যে অ্যাডসেন্স করতে হবে, মনিটাইজেশন করবে ইত্যাদি। আমি আসলে কিছুই বুঝতাম না। বললাম যে ঠিক আছে, তাহলে তুমি এটা সেট আপ করে দাও। তো সেট আপ করার পরে দেখি যে টুকটাক আর্নিং আসা শুরু করে দিল। ঠিক 12 তারিখে 12টার সময় 12,000 টাকা প্রথম ইনকাম ঢোকে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার চিত্রপুরী ফটো স্টুডিও জন্ম 12/12/1988, আর আমি প্রথম আর্নিং পেলাম ঠিক 12টার সময়। একটা মেসেজ পেলাম, ব্যাংকে গিয়ে দেখি যে 12,000 টাকা। সেদিন সময়ও 12, তারিখও 12, অ্যামাউন্টও 12। এটা এখন কাকতালীয়ভাবে বলেন আর আমার লাকি সংখ্যা বলেন, এটা হতে পারে। যাই ওইটাই আবার শুরু। তো ধীরে ধীরে ওটা ছিল আমার কৃষি বিষয়ক চ্যানেল, চিত্রপুরী কৃষি চিত্র। ওখান থেকে ধীরে 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 একটা সময় ভালো আর্নিং আসতে শুরু করলো। তখন আমার যে ওই যে একটা সময় অর্থের অভাবে লেখাপড়া করতে পারিনি, ভালো একটা ঘর দিতে পারিনি, এটা তো আমি ভুলিনি। অনেকে ভুলে যায়। তখন ভাবলাম আমার বাড়ি আঙিনায় আমি কিছু দুস্থ অসহায় মানুষকে আমি মেহমানদারি করাবো। আমার মনে আছে তখন প্রায় 50 জনের মতো অসহায় মা বোনকে স্থানীয় কেন্দ্রীয় মসজিদের সামনে যারা বসে থাকে নামাজ আনতে পয়সার জন্য, ওদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার বাড়ির আঙিনায় বসিয়ে তাদেরকে তৃপ্তি সহকারে খাইয়েছিলাম মুরগির রোস্ট দিয়ে। আমার একটা বিষয় খুব খারাপ লাগতো যে বিভিন্ন অনুষ্ঠানে চমৎকার একটা পরিবেশে সবাইকে খেতে দেয়, খাওয়ার শেষে যে উৎকৃষ্ট খাবার বাঁচে সেটি কিন্তু বাইরের ফকির মিসকিনকে খেতে দেওয়া হয়। ওদেরকে কখনো মেহমানদারে সেই চেয়ার টেবিল ইউজ করতে দেওয়া হয় না, এবং ভালো খাবারটা কিন্তু তাদেরকে দেওয়া হয় না। এই বিষয়টা আমার খারাপ লাগতো, বিধায় আমি বলতাম ওনারাই আমার মেহমান, আমি দেখিয়ে দেবো। তো যাই তৃপ্তি সহকারে ওরা খাওয়ার পরে আমি বললাম যে, আম্মা আপনাদের কী কী খেতে ইচ্ছা করে বলেন, আমি যতটুকু পারি চেষ্টা করব। তো একজন বললো যে আমি পায়েস খাবো। ঠিক পরের সপ্তাহে আবার বাজার থেকে দুধ কিনলাম, মিষ্টি কিনলাম, খাবার শেষে আবার পায়েস খাওয়ালাম। এই যে একটা ভালো লাগা আমার ভিতরে কাজ করতে লাগলো। ভাবলাম যে আমার বাস্তব জীবনের কিছু অংশ আমার মনে হয় মানুষদের জানা দরকার। তখন আমি পাশাপাশি আর একটা চ্যানেল ওপেন করে, আমার পার্সোনালি ব্লগ চ্যানেল রয় মানিক চিত্রপুরী লিখে একটা চ্যানেল ওপেন করে ওখানে আপলোড দিতে থাকি। ঠিক ওইটা দেখে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষে
আমাকে ওই যে পেজের ফোন নাম্বারে নক করতে থাকে যে মানিক ভাই আপনি তো চমৎকার মেহমানখানা, আমি আগামী দিনে ওদেরকে মিষ্টি খাওয়াতে চাই আর দই খাওয়াতে চাই। ঠিক আছে, আসেন, আপনি কিনে নিয়ে আসেন, আমার সাথে নিজে পরিবেশন করবেন। তো অনেকে ঢাকার আছে বা ঢাকার বাইরেরও বড় বড় শহরে আছে যারা কর্মজীবী চাকরিজীবী, এমনকি দেশের বাইরের, তারা তখন বলেন যে আসলে আমরা তো অনেক দূরে আছি, এটা তো সম্ভব না, আমি কয়েক কেজি মিষ্টির টাকা পাঠিয়ে দিই, ভাই আপনি খাওয়াই দিন। ঠিক তখন ভিডিওর শেষাংশে আমি জানাতাম যে হয়তো অমুক এলাকায় থেকে অমুক ভাই আপনাদেরকে আজকে মিষ্টি খাইয়েছে। তো ওইটা দেখে আবার পরবর্তী সপ্তাহে দেখা যায় আরেকজন বলতো যে ভাই আগামী সপ্তাহে আমি মুরগির ব্যবস্থা করব। পরের সপ্তাহে আবার হয়তো মুরগি খাওয়ালাম, খাসি খাওয়ালাম। ঠিক এইভাবে ধীরে ধীরে আমার মেহমানের সংখ্যা আমার বাড়ির আঙিনায় একটা সময় থেকে 2000 প্লাস হয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে দেশের বিভিন্ন এলাকার মানুষ গিয়ে বিভিন্ন সমস্যার কথা বলে যে আমার ঘর নেই, আমার টিউবওয়েল নেই, আমার টয়লেট নেই, আমার স্ত্রীর ক্যান্সার, আমার বাচ্চাকে লেখাপড়াতে করাতে পারছি না, স্কুল ব্যাগ কিনে দিতে পারছি না। তো মেহমানদারি শেষে যে টাকা বাঁচত সেটা আমি ওদের মধ্যে দিয়ে দিতাম। কিন্তু ওইটা আবার ভিডিও ফুটেজ আসতো। তার কারণ হচ্ছে আমি ভিডিওর শেষে বলতাম কোথা থেকে কে কত টাকা পাঠিয়েছে, কী কাজে ব্যয় হলো। একটা ডায়েরির মধ্যে আপনি লিখে রাখতেন এবং স্পষ্ট করে বলে দিতেন। কারণ মানুষ তো ভুল ধারণা হতেই পারে, কারণ আমার নিজের কাছে আমার পরিষ্কার থাকতে হবে। তো যাই হোক, কিন্তু সেটা আমার এতটাই চাপ বেড়ে গেল যা আমি আসলে সামাল দিতে পারছিলাম না। অনেকে আবার বিভিন্ন এলাকা থেকে, অনেকে বানোয়াট ফ্রড যাকে বলি, ওভাবে এসে আমাকে সহজ সরল মানুষ পেয়ে বলতো যে আমার এই সমস্যা, কিছু টাকা দেন। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে সে অনেকেই ভুলভাল। তখন ওইটা একটু কমিয়ে দিয়ে যাদের ঘর নাই কান্নাকাটি করতো, আমি বলতাম ঠিক আছে আমি একদিন আসবো, এসে আপনার ঘরটা দেখি। গিয়ে দেখি আসলে ভাঙাচুরা ঘর, থাকার অনুপযোগী। তখন আমার সেই পুরনো কথা মনে হয়ে গেল যে একটা সময় আমাদের কয়েকটা টিনের চালা ছিল, হঠাৎ ঝড় এসে চালাটা উড়িয়ে নিয়ে গেল। আমার মা আমাদের তখন কি করতো, চোখের নিচে ঢুকাই দিত যে তোরা এখানে যা, যাতে চালটা চলে গেলে বা পড়ে গেলে আমার ব্যথা পাই না। ঠিক তখনই দেখলাম যে আমি ওখানে গিয়ে ভিডিও করে আসার পরে প্রথম দিন আমার নিজের ইউটিউবের টাকা দিয়ে সালেহা নাম এক মহিলার একটা ঘর বানিয়ে দেই। সেটা ছিল সাদা টিন, আমাদের উল্লাপাড়ার পাশেই, বালসাবাড়ির ওইদিকে। যাই হোক, ওই মহিলার ঘরটা আমি নিজের অর্থে ইউটিউবের ইনকাম থেকে আমি বানিয়ে দিই। তো যখন ওইখানে আমি দেখতে গেছিলাম, যেটা তদন্তের ভিডিও বলি, ওই ভিডিও দেখে অনেকেই বলছিলেন যে মানিক ভাই এই সালেহা বেগমের ঘর আপনি শুরু করে দেন, আমরা কিছু শরিক হব। তা আমি বলেছিলাম না, এই ঘরে আমি কারোর টাকা নেব না, কারণ আমি নিশ্চিত এই মহিলার যদি একটা থাকার উপযোগী ঘর আমি করে দিতে পারি, মন সৃষ্টিকর্তা আমাকে জান্নাতে একটা ঘর উপহার দেবেন। যাই হোক, সেই ঘরটা দেওয়ার পরে অনেকেই পরবর্তী ভিডিও দেখে বলতো যে মানিক ভাই আপনি এত মহৎ কাজ করছেন, আমাদের একটু শরিক করেন। ঠিক আছে, অনেকেই তো ঘর চাই, আপনি দেবেন। আমি ধীরে ধীরে ঘর বানানো শুরু করে দিলাম। তখন একটা সময় মনে হলো যে না, ঘরগুলো আরও সুন্দর কীভাবে করা যায়। তখন বাজার থেকে লাল আর সবুজের টিন কিনলাম। যেহেতু আমি একজন ফটোগ্রাফার, একটা ঘর দেওয়ার পরে যাতে একটু সুন্দর হয়, ভালো হয়, দেখতে নিজেরও ভালো লাগে, ডোয়া মেঝেগুলো লাল কালার করে দিতাম। তো এইভাবে তো আবার শুরু হলো। এখন সর্বশেষ হিসাব করলে প্রায় 200 ছাড়িয়ে গেছে বেশ আগেই। আমার মনে হয় 250 কোঠায় যাবে লাল সবুজের ঘর। আমাদের সিরাজগঞ্জ জেলা, বিশেষ করে উল্লাপাড়া উপজেলায় কেউ যদি যান কোনো দিন, যে কোনো গ্রামে ঢুকবেন, দেখবেন 2-1টা লাল সবুজের ঘর চোখে পড়বে। এর পাশাপাশি সুপেয় পানি, যেমন টিউবওয়েল। এর আগে একটা প্রোগ্রামে বলেছিলাম প্রায় 300
আমি এখান থেকে ঘুরে যাওয়ার পরে আমার টিমের সদস্যরা বলে যে ভাইয়া কি বলছেন, আমরা নিজেরাই দিছি, আমার তো মনে হয় 500-র বেশি টিউবওয়েল দেওয়া হয়েছে। বললাম যে আমি তো ওইভাবে গুনে দেখি নাই। এছাড়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, এটা আসলে বিশাল ভালো লাগার বিষয়। মহান সৃষ্টিকর্তার দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি এই কারণে যে আমার মতো একজন সাধারণ মানুষকে দিয়ে এসব অসাধারণ কাজ করাচ্ছে। এই কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যেমন সবাইকে তো খুশি করা যায় না। যেমন একটা তদন্ত ভিডিও করলাম, আমার এক ডোনার দেখে বললেন যে মানিক ভাই এই ঘরটা আমি দেব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কাজ শুরু করার আগেই আর এক বোন বিদেশ থেকে বলল যে মানিক ভাই আপনার ওই ভিডিও দেখে আমার খুব খারাপ লেগেছে, আমি ঘরটা দিতে চাই। আমি বললাম যে আপা ঘরের টাকা তো হয়ে গেছে। তখন বলেন যে ঘরটা আপনি 2 রুমে করে দেন, একটা বারান্দা করে দেন 2 জনের টাকা দিয়ে। বললাম এটা হয়, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে, ঘরটা বড় হলো। আবার একজন বললেন যে আমি ওনার জন্য কিছু টাকা পাঠাবো। আমি বললাম যে হয়ে গেছে তো। বলে যে ওর কিছু ফার্নিচার কিনে দিন। আমি চমৎকার খাট, বিছানার যে ল্যাব, তোষক, আমার যারা ভিডিও দেখেন তারা অনেকেই জানেন, একটু চমৎকার করে পুরো বাড়িটা দেখা যায় টয়লেট, টিউবওয়েল সমস্ত হয়ে যায়। আবার টাকা বাঁচলে গরু অথবা একটা ছাগলও কিনে দিই, হাঁস মুরগি, সেটার ঘর, সেটা অনেক করেছি। তো যাই, দ্বিতীয় আর একটা ঘর দিতে গিয়ে শুধু একটা ঘর মনে করেন আপনি পাঠিয়ে দিয়েছেন, আমি ঘরটা দিলাম। ঘর দিয়ে আসার পরে বললেন যে আমাকে আর কিছু দিলেন না, অমুকে খাট দিলেন, টয়লেট দিলেন, আমাকে আর কিছুই দিলেন না। এত কষ্ট করে একেবারে রিমোট এরিয়াতে মাথায় কাঠ, টিন, মাল সাবানে নিয়ে ঘর দিয়ে আসার পরেও সেই বোনটা দেখা যায় অসন্তুষ্ট হয়ে যায়। তখন একটু খারাপ লাগে। বা অনেকে চায় দিতে পারি না, অনেকে ভুলভাল তথ্য দিয়ে টাকা চায়। আমি যখন বুঝতে পারি আসলে ধীরে ধীরে কাজ করতে কিন্তু একটা সময় কাজের কিছু ত্রুটি বিচ্যুতি বা ভুলভাল এটা ধরা পড়ে। যখন আমি বুঝতে শিখলাম যে আসলে এই মানুষটা বলছে এটা ভুল তথ্য, তখন আমি বুঝাই বিদায় করে দিই, দেখেন আপনি অত দূর থেকে আসছেন, আপনি তো নিজেও কাজ করতে পারেন, আপনি সশরীরে আসছেন, আপনি তো সুস্থ মানুষ, হয়তো অনেক দূরের জেলা থেকে, বুঝায় হয়তো 2-4 হাজার টাকা দিয়ে খাওয়াটাও বিদায় করে দিই যে না, এভাবে আসলে ভিক্ষা করতে হয় না। নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করে সবে। দেখেন আমি কিন্তু আপনাদের চেয়েও গরিব ছিলাম, এখন আল্লাহ চায় তো ভালো আছি। কেন আছি? আমি কিন্তু ভিক্ষা করি নাই, আমি চুরি করি নাই, কারোর মনে কষ্ট দিয়ে 2 টাকা নেই নাই। আর সবচেয়ে বড় কথা, আমার হাত দিয়ে যে এত কাজ হচ্ছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যেন মানিক বলছে যে আমি এই কাজ করবো 5টা টাকা দেন, একজন মানুষও বলতে পারবেন না। আমার হাত দিয়ে এই কাজগুলো করাতে এমনও ঘটনা আছে, 3 মাস আগের থেকে খোঁজে আমার মোবাইল নাম্বার, ফোন নাম্বার পায় না, পাওয়ার পরেও হয় আমার ক্যামেরাম্যান ধরে, আমি ক্যামেরার সামনে কথা হয় না। আবার এমনই সময় কথা বলে যে ওই দেশে আর এই দেশে টাইম মেলে না। এভাবে 3 মাস চলে গেছে। হঠাৎ একদিন পেয়ে আপ্লুত যে ভাই আমি 3 মাস হয় খুঁজছি, আপনার এই কাজে অংশ নেব, টাকা দেব। বললাম যে দেখেন, ভালো কাজে তো আসলে সবার টাকা হয়তো আল্লাহ কবুল করে না, এখন কবুল করছে, আপনি এখন আমার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন, যে এখন বলেন। বলে যে আমি টাকা পাঠাই, আপনি মানবিক কাজে লাগিয়ে দিন। বললাম যে আপনার প্রথমে নাম লাগবে, কোথায় থাকেন এবং কত টাকা, কী কাজে, যা আপনি যে কোনো কাজে, আপনার কাজ আমার খুবই পছন্দ, আমি টাকা দিই, আপনি লাগাই দিন। আমি বললাম যে না, আমার এখানে সিস্টেম আছে যেটা প্রতিটি টাকা ফোন করার সময় এন্ট্রি করি, আবার টাকা জমা হওয়ার পর এন্ট্রি করি, আবার কাজ শেষে আমি চেষ্টা করি তাদেরকে ভিডিও লিঙ্ক দিতে, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। এইভাবে চলছে। আমি জানি না মহান আল্লাহ কতদিন বাঁচিয়ে রেখেছে। আমি সবার কাছে শুধু দোয়া চাই যে জীবনের শেষ দিন পর্যন্ত যেন কাজ করতে করতে হঠাৎ করে শুনবেন যে মানে কাজ করতে করতে নাই। অনেকে আমার জন্য দোয়া করে যে মানিক যেন 200 বছর, 300 বছর, 1000 বছর বাঁচে। আমি বলি না, বাংলাদেশের প্রেক্ষাপটে 100 বছর যে বেঁচে থাকে সে কিন্তু বিছনায়
অসুস্থ হয় বেঁচে থাকে, মানুষের অবজ্ঞার পাত্র হয়। আমি ওটা হতে চাই না। ততদিন বাঁচতে চাই যতদিন আমি হাঁটাচলা করতে পারি, কাজ করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি। আসলে আপনার প্রতিটা কথার ভিতরে এমনভাবে আপনার সততা, নিষ্ঠা এবং জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটা আমাদের প্রত্যেকের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে মানিক ভাই। আর আপনার ভিডিওগুলির মধ্যে যে আপনি বললেন যে শুধুমাত্র এই কাঁধে কাঁখে করে মানুষের জন্য ইট, কাঠ, বড় বড় আপনার ওই খুঁটিগুলো বয়ে নিয়ে যাচ্ছেন, সুন্দরভাবে আপনার বাথরুম তৈরি করে দেওয়া, মেঝেটাকে সুন্দরভাবে লাল সবুজের একটা নতুন একটা সবুজের ভিতরে লাল সবুজের একটা পতাকার মতো যেন ফুটে উঠছে, এখানে আপনার শৈল্পিক মনের পরিচয়। আমি এখন মানে শুধু জাস্ট ছোট্ট করে ব্যক্তি জনাব রফিকুল ইসলাম মানিক সাহেবকে সহযোগিতা করার জন্য তার পিছনে কিন্তু আপনার টিম মেম্বাররা আছেন, তাদের সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে একা তো কোনো কিছু করা সম্ভব না, সব কিছু হয় আমার টিম ওয়ার্ক। আমার টিমে এই কাজের সুবাদে অনেকের কর্মসংস্থান হয়েছে। যেমন রাজমিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি আছে, টয়লেট মিস্ত্রি আছে, টিউবওয়েল মিস্ত্রি আছে, এদেরও একটা কর্মসংস্থান হয়েছে। আর সবাই আমাকে এতটাই সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। যেমন আমার কৃষি চিত্র চ্যানেলে এই চিত্র ধারণ করতে কিন্তু আমার সার্বক্ষণিকভাবে আমার 3 জন ক্যামেরাম্যান থাকে, 3 জনের কর্মসংস্থান হয়েছে। এডিটর আছে, আমার গাড়ির ড্রাইভার আছে, এদেরও একটা কর্মসংস্থান হয়েছে। ইউটিউব, ফেসবুক থেকে যেটা ইনকাম হয় আলহামদুলিল্লাহ, সেটা দিয়ে আমি মহা খুশি। আসলে পৃথিবীতে বেঁচে থাকতে বেশি টাকার দরকার হয় না ভাই। আমার এই কৃষি চ্যানেলের ভিডিও করি, ঢাকাতে অনেক প্রোগ্রাম করেছি, বড় বড় শিল্পপতিদের বড় বড় খামার আছে, সেখানে আমন্ত্রণ পেয়েছি। গ্রুপ প্রতিষ্ঠানের মালিকও আমাকে অনেক ভালোবাসে, জোর করে অনেক টাকা দিতে চায়, কিন্তু আমি নেই না। আমি নেই ততটুকু যে হয়তো সেই সিরাজগঞ্জ থেকে আমি আসি, আমার গাড়ির খরচ আছে, আমার টিম মেম্বারের খরচ আছে, বা আমার বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যে বাজার করতে হবে, একটু চাল ডাল তেল নুন, সেই হিসাব করে আমি টাকা নিই। একবার ফ্রি করে দিই সেটাও না, নইলে আমি চলবো কেমনে। যাই হোক, ওরা যথেষ্ট পরিশ্রম করে। কখনো রাত 12টার সময় গাড়িতে চাপতে হয়। যেমন এই সপ্তাহে আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি। শীতের সবচেয়ে আকর্ষণীয় খেজুরের রসের চুয়াডাঙ্গা গেছি, রাজশাহী বাঘা গেছি, নাটোরে বেশ কয়েকটা উপজেলায় গেছি। এটা কিন্তু চুয়াডাঙ্গাতে যেতে রাত 12টার সময় আমার গাড়িতে চাপছি। ওইখানে গিয়ে খেজুর গাছের নিচে যখন অবস্থান করি, তখন সূর্য ওঠেই নেই, অন্ধকার। কারণ আমার ওটা হেডলাইট লাইনে ছিল হচ্ছে খাঁটি গুড়ের সন্ধানে রয় মানিক। কারণ যে গাছেল বলে যারা গাছ কাটে, রস পরে, ওরা বাড়ি থেকে এসে গাছে ওঠার আগে আমি গাছের নিচে চুপ করে ক্যামেরা ধরে দাঁড়া থাকতাম, যে কখন আসবে, খাঁটি রস নামাবে, তারপর ওর পিছে পিছে যাব, কিভাবে জাল দেয়, গুড় তৈরি হয়, সেটা নিয়ে আমি মেহমানদারির জন্য নিয়ে যাব। এবং আমাকে যারা ভালোবাসে, খাঁটি গুড় তালাশ করে, তারা তথ্য পাবে। এই যে পরিশ্রম, ওদেরকে বলি রাত 12টার সময় কিন্তু তোমাদের আসতে হবে, এসে হাজির। হ্যাঁ, ইনকাম যে কোনোভাবেই কিন্তু ইনকাম করা যায়, ইনকাম করা সহজ, কিন্তু সহিভাবে হালালভাবে ইনকাম করা একটু কঠিন। এবং আমার ওটাতে আল্লাহর রহমতও আছে, বরকতও আছে। আমার টিম মেম্বারের প্রতি সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, ওদেরকে যথেষ্ট ভালোবাসি। বিশেষ দিবসে ওদেরকে পোশাক বানায় দিই, লাল সবুজের পোশাক ওদেরও আছে, সেটা হয়তো দেখেন। মানিক ভাই, কাজের সূত্রে দেশের প্রত্যন্ত অঞ্চল আপনি গেছেন, বিচিত্র সব মানুষের সাথে, বিভিন্ন পেশা মানুষের সাথে আপনি মিশেছেন। কখনো বললেন যে বাঘা উপজেলায়, কখনো চুয়াডাঙ্গায়, কখনো সাতক্ষীরায়, কখনো চলে যাচ্ছেন নেত্রকোনায় হাঁসের খামারে, কখনো চলে যাচ্ছেন সিলেটে। এই যে বাংলাদেশের মানুষের সংগ্রামের যে জীবন, সেখানে শক্তির জায়গাটা কোথায় আপনার কি মনে হয়, এবং আপনি কেমন একটা বাংলাদেশ দেখতে চান? ধন্যবাদ। আমি সবসময় মানুষের বোঝানোর চেষ্টা করি, মানুষের অসাধ্য কিছুই নাই যদি তোমার ইচ্ছে শক্তি থাকে, পজিটিভ ইচ্ছে শক্তি। যেমন
আমি ওই নেত্রকোনা যাওয়ার আগে আমার বাড়িতেই যাই। আমি সেই ফজরের আজানের আগে উঠি, 7টার আগে কাজ থেকে বেরিয়ে যাই। আমার মনে আছে করোনার সময় হঠাৎ আগের দিন রাত্রি 8টার সময় একটা ফোন পেলাম নারায়ণগঞ্জ থেকে, পুরো করোনার সময়, যে ভাইয়া আমাদের খামারে একটা ভিডিও বানাতে হবে। তো আমার টিমের সদস্যরা, ক্যামেরাম্যান, ড্রাইভার আমার পাশেই ছিল তখন, 9টা পর্যন্ত কাজ করে। তখন বললাম যে কালকে তো একটা প্রোগ্রাম আছে, যেতে হবে। বললো যে এখন তো করোনা একেবারে সেই রকম, বিশেষ করে নারায়ণগঞ্জে নাকি করোনা বেশি। আমি মজা করে বললাম, করোনা ঘুমাতে ঘুমাতে আমরা চলে আসবো, অর্থাৎ ঘুম থেকে ওঠার আগে চলে আসবো। বললেন যে কী বলেন? বললাম যে আমরা রাত্রিতে রওনা দেবো, গুগলে দেখবো যে কয় ঘন্টা লাগে। রাত্রিতে সব করোনা ঘুমায় থাকবে, মানুষজন ঘুমায় থাকবে, আমরা যাব সূর্য ওঠার আগে, উঠে খামারের মধ্যে প্রবেশ করব, ভিডিও করে ঠিক যখন বাড়াবো আমার 8টার মধ্যে কাজ শেষ করে আমরা গাড়িতে উঠে লক করে দেবো। তাহলে ওই এলাকার করোনা ওঠার আগে আমরা ফুটলাম। ঠিক এইভাবে বললাম। তো যে কথা সেই কাজ। আমি ওইভাবে টিম মেম্বারদের নিয়ে রাত্রিতে ছুটলাম, গ্লাস লাগায় দিয়ে। নারায়ণগঞ্জে গিয়ে যখন তার বাসার সামনে গেলাম, তখন দেখি ফজরের নামাজ শেষ, মুসল্লিরা আসতেছে। শুধু জিজ্ঞাসা করলাম অমুকের বাসাটা কোথায়, যে ওই ওইটা। গিয়ে গেট নক করলাম, খুলে দিল ভিতরে। বললাম ক্যামেরা তাড়াতাড়ি চালু করো। 3জন, একজন বললাম যে উপরে দাও, এলাকার ছবি তোলো ড্রোন দিয়ে, আর 2জনকে নিয়ে আমি একেবারে 8টার মধ্যে কাজ শেষ করে ওখানে পেমেন্ট নিয়ে এসে যখন গাড়িতে উঠলাম, তখন 9:45 বাজে। লাগাইয়া আমি গাড়িতে উঠে যাচ্ছি, তখন বাসায় ফোন দিলাম যে আমার সোনার বেটা দুটো কি উঠছে? আমি উঠি নেই। আমি কিন্তু সারা রাত এসে এই করোনাকালীন সময় আমার কিন্তু ইনকাম হয়ে গেছে, আর তোমরা এখনো ঘুমাচ্ছই। ওদেরকেই বলি। আর বাইরে আমি সবাইকে এটাই বলি যে দেখেন, অনেকে আমাকে হিংসা করে যে মানিকের আগে চুলা চলতো না, এখন তার আঙিনে হাজার হাজার মানুষ খায়, হিংসা করে। বললাম হিংসা করেন না, আপনি পারবেন, আপনার মধ্যে ট্যালেন্ট আছে। সুন্দর গুছিয়ে যখন উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন, তখন ওই সময়টা আপনি কাজে লাগান, দেখবেন আপনি অনেক ভালো করতে পারবেন। আমার প্রোফাইল ঘাটেন, দেখেন আমি কখনো হাইড করি না। অনেকে নিজেকে জাহির করে, আগের দিনের কথা আজকেই ভুলে যায়। আমি বেশি বেশি করে মনে করার চেষ্টা করি, যে কারণে আমার সন্তানদের সেইভাবে গড়ে তোলার চেষ্টা করি। আমার ছোট ভাইদের লেখাপড়া করিয়েছি, তারা ভালো আছে। আমি ভালো মন্দ মিশিয়ে মজার জীবনযাপন করছি। কারণ দেশের বিভিন্ন এলাকায় যাই আমি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো এলাকায় গেলে আমাকে মানুষ চেনে, ভালোবাসে। মনেই হয় না যেন আমি সিরাজগঞ্জের বাইরে আছি। এটা আলাদা একটা মজা। মজার অনেক কথা আছে, কথা বলতে বলতে রাত কিন্তু শেষ হয়ে যাবে। কিছুদিন আগে আমি কুমিল্লার মুরাদনগরে গেছি। তো রাত্রি 8:30 9টা বাজে। আমি সেই খামারির বাড়িতে যাব, যেতে গ্রামের রাস্তা তো, অনেক জায়গায় হয়তো রাস্তা নষ্ট হয়ে গেছে, কাজ হচ্ছে, ভাইয়া এদিকে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। তো বিকল্প রাস্তায় যেতে কেমন যেন মন খারাপ হয়ে গেছে, ভয় ভয়ও লাগে। রাত 9টা বাজে, একেবারে অজপাড়া গায়ে সেই মুরাদনগর, কুমিল্লা। তো ছোট্ট একটা দোকান আছে, ওইখানে গিয়ে গাড়ি দাঁড় করে আমি বললাম যে এইখানে ওনাকে জিজ্ঞাসা করে কোন দিক দিয়ে গেলে ওই পাড়া, ওই মহল্লায় ওই ভদ্রলোকের বাড়িতে যাওয়া যাবে। তা আমার গাড়ি যেই দাঁড়িয়েছে, তখন আশেপাশে সবাই এই রয় মানিকের গাড়ি আসছে, রয় মানিক সাহেব আসছে, টান দিয়ে নামায় নিয়ে কেউ বিস্কুট, কেউ চা। তখন ভালো লাগে যে আসলে এই গ্রামের খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ আমাকে এত ভালোবাসে, এর স্যার কী চাই বলেন? আমি মানুষকে সেটাই আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, তোমরা পরিশ্রম করো, পরিশ্রমের বিকল্প নেই। এবং কখনো বিপথে গিয়ে যে তোমরা টাকা ইনকাম করবে, এই কথাই তোমরা মাথায় এনো না। তো এত টাকাতে কী করবেন? তো কী করবো? আপনি গরিব মিসকিনের বাড়িঘর করে দেন, তাদেরকে খাওয়ান, তাদেরকে চিকিৎসা সেবা দেন, দেখবেন যে এই টাকাটা সরাসরি উপর গিয়ে পাবেন, আপনার সুইস ব্যাংকে দেওয়া লাগবে না। কিন্তু এই যে মানুষের জন্য কাজ করা, এখানেও তো একটা জনপ্রিয়তা, একটা লোকপ্রিয়তা, অথবা
আমার এই জনপ্রিয়তা বোধ কমে যাবে, আমার ভিডিও কন্টেন্টগুলি আগের মতন আর মানুষের কাছে সেভাবে সমাদৃত হবে না, এই ধরনের একটা অনিশ্চয়তা বোধ কি কখনো আপনার ভিতরে কাজ করে কিনা? না, এটা আসলে দেখেন, ভালো জিনিসের কদর কিন্তু খুব একটা বেশি হয় না বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে, আপনি যেটা বললেন। কারণ অশ্লীল কিছু কন্টেন্ট, রিলস মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আমাদের ভালো কাজের অত ভিউ হয় না, কিন্তু আমার তৃপ্তি এইটাই যে আমার যারা ভিউয়ার আছে তারা একেবারে সলিড ভিউয়ার, তারা মনের থেকে দেখে, ভালো কন্টেন্টগুলো দেখে, এতে একটু কম হোক সমস্যা নেই। আর ওরা আজে বাজে কন্টেন্ট দেয়, হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, দুদিন পরে ওরাই হারিয়ে যাবে। যেমন সেই আগের যে কালজয়ী গানের শিল্পীরা যারা আছে, এখনও কিন্তু আমরা গুনগুন করে গান গাই। সেই মান্না দে, সেই আশা ভোসলে, সেই কিশোর কুমার, সতীনাথ, ছোটো থেকে শুনতাম, এখনও কিন্তু আমরা শুনি, একবার হারায় যায় নাই। এই মাঝখানে দেখেন অনেক শিল্পী এলো গেল, এদের কিন্তু খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আমি মনে করি ভালো জিনিসের কদর থাকবে, দীর্ঘদিন থাকবে, হয়তো পরিসর কম থাকবে, সমস্যা কী? ভালো জিনিস কম হয় ভালো। মানিক ভাই, আপনার জীবন সংগ্রামের যেই ছোট গল্পটা আমরা শুনি, সেখানে একটা কিশোরের সংগ্রাম, সেখান থেকে সে কিশোর আস্তে আস্তে তরুণ হয়ে উঠছে। তো এখন বর্তমানে এই ডিজিটাল যুগে, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও অনেক কিছু চলে আসছে, মানুষের হাতের মুঠোয় পুরো বিশ্ব, এই মোবাইল। সেখানে কিশোর বা তরুণদের জন্য আপনার বার্তাটা কি? তারা কি করবে? তারা কিভাবে তাদের ভবিষ্যৎটাকে দেখবে? দেখেন, আমি প্রায় প্রতিটি ভিডিওতেই যেখানে ইয়ং আছে, নতুন জেনারেশন, তাদেরকে বলি তোমরা সময়টা কাজে লাগাও পজিটিভভাবে, সময়টা নষ্ট করো না। মহান সৃষ্টিকর্তা আমাদের একটা ভ্যালিডিটি ডেট দিয়ে পাঠিয়েছে। একদিন আগে বা 1 মিনিট অতিরিক্ত, কম বা বেশি বেঁচে থাকার কোনো সুযোগ নাই। অতএব আমাদের হিসাব করতে হবে, আমাদের প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমি নিজেকেও নিজে বুঝাই, আমার সন্তানদের বুঝাই, এবং আমার যারা ছোটো ছোটো আছে ওদেরকে বুঝাই, সময় নষ্ট করো না। তোমার যে সময়টা আছে এই সময়টা সঠিকভাবে কাজে লাগাও পৃথিবীতে এবং আখেরাতের জন্য। অনেক সময় তোমরা এই যে মোবাইল কিন্তু এখন বলা যায় যে পুরো বিশ্ব হাতের মুঠোয়। কেন বলে? তুমি যা চাইবা, যা শিখতে চাইবা, শুধু গুগল মামাকে বলবা, গুগল মামা কিন্তু বের করে দিবা। একটা গরুর সমস্যা আছে, আমি কৃষি নিয়ে কাজ করি, ঘুরে ফিরে কৃষিতে চলে যাই। গরুর কী সমস্যা? আমার গরুর এই সমস্যা। শুধু মুখ দিয়ে লিখতে না পারলে তুমি বলো, তার সলিউশন চলে আসবে। আর তুমি যদি সেই অশ্লীল একটা ভিডিও দেখতে চাও, সেটাও লিখলে সেটাও আসবে। এখন বিষয়টা হচ্ছে তোমার এই যে হেড অফিস, আমি আমার ভাষায় কথা বলি, যে তোমার এই ব্রেন কি চাচ্ছে। আমি তোমাদের কাছে অনুরোধ করে বলি, তোমরা পজিটিভ কিছু চাও, হাতের মুঠোই আছে, শিখতে পারবা, সেইভাবে জীবনযাপন করো। কারণ সময় কম, পৃথিবীতে আমি তুমি কতদিন বাঁচবো? এর আগে বললাম, যদি দীর্ঘজীবী হই তাও 100 বছর, কিন্তু সর্বশেষ 100 বছর বাঁচলে 80 বছরের পরে ওই 20 বছর কিন্তু বাঁচা না, অন্যের দ্বারস্থ হয়ে, অন্যের মুখোমুখি হয়ে, করুণার পাত্র হয়ে বাঁচে থাকতে হবে। অতএব তোমার সময় কাছে লাগাও, নাহলে কিন্তু শেষ জীবনে বিপদে পড়বা। এবং আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি। এটা তো আপনি একটা বৃহত্তর মূল্যবোধের কথা বললেন, এবং এটা আমাদের তরুণদের জন্য খুবই উপযোগী, কিশোরদের জন্য। এখানে আপনার পারিবারিক এই মূল্যবোধ কি আপনি আপনার পরিবার থেকে পেয়েছেন, বা সেই মূল্যবোধটি কি আপনি আপনার সন্তানদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বা দিচ্ছেন? আমি চেষ্টা করছি। আসলে সবাই তো একরকম হয় না। একটা গাছে অনেকগুলো ডাল থাকে, একটা ডালে অনেক ফল আসে, অনেক অনেক ডালে কম আসে, কিছু কিছু ডালে আসেই না। মানে সবাই যে একরকমভাবে হয় না। একটা পরিবারে এক বাবার একজন সন্তান বখাটে হয়, একজন ধার্মিক হয়, একজন কর্মঠ হয়, একজন বেয়ারা হয়। কিন্তু অভিভাবক হিসাবে চেষ্টা তো করতে হবে। আমি চেষ্টা করি, ইনশাল্লাহ। আমার 3টা ছেলে মেয়ে আর যাই হোক বিপথে যায়নি,
ওরা ভালো আছে। তারপরেও তো যে সময়টুকু আপনি আছেন, ধরেন কৃষিভিত্তিক এই কন্টেন্টগুলি তৈরি করা, কৃষি নিয়ে কাজ করা, মানুষের কাছে এই বাণীগুলিকে পৌঁছে দেওয়া, এবং এর মাধ্যমে কিন্তু আসলে প্রান্তিক মানুষগুলিও যারা আপনার এই কন্টেন্ট তৈরিতে অংশীজন হচ্ছে তারাও কিন্তু উৎসাহিত হচ্ছে যে একজন মানিক সাহেব এসে আমাদের সাথে কথা বলছে। আমাদের এই কাজগুলি দেশের সমস্ত মানুষ একটা মাধ্যমে কিছু মানুষ হলেও তাদের কাছে খবরটা যাচ্ছে। এর মধ্যেও তো আপনি প্রতিবন্ধকতার সম্মুখীন হন বিভিন্নভাবে। একটা অনুষ্ঠান আপনি বলছেন যে আমি তো কারোর প্রতিপক্ষ না, আমি তো রাজনীতিতে যেতে চাই না, আমি মানুষের সেবা করতে চাই। তারপরেও যদি কোনো অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা চলে আসে তখন সেটাকে কিভাবে মোকাবেলা করে? ধন্যবাদ। আমি কৃষি নিয়ে কাজ করি 2017 সাল থেকে। আমার এই ভিডিওর মাধ্যমে যার একটা গরু আছে সে কীভাবে লালন পালন করে, আরও কীভাবে লালন পালন করলে ভালো হবে, সে কীভাবে এগিয়ে যেতে পারবে, সে ভালো করতে পারছে না, তাকে আর একটা ভিডিওর লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করি যে তোমাদের পাশের গ্রামে উনি ভালো করছে, তিনি এইভাবে খাওয়াচ্ছে, এভাবে চিকিৎসা করছে, এইভাবে পরিচর্যা করছে, দেখানো, উৎসাহিত করা। আমার সবচেয়ে ভালো লাগে কি জানেন, এমনও জায়গা আছে যার দুটো গরু দেখিয়ে এসেছিলাম, পরবর্তীতে গিয়ে দেখি তার বেশ কয়েকটা গরু। যখন ফোন করে বলে যে মানিক ভাই আপনার ভিডিও দেখে আমি 4টা গরু লালন পালন করছিলাম, শুরু করছি, এখন বেশ ভালো আছি, শুনে ভালো লাগে। আবার পাশাপাশি এটাও শুনি যে আপনার ভিডিও দেখে আমি গরু কিনে নিয়েছি, লালন পালন করলাম, আমি ভালো করতে পারি নাই। তাকে বোঝানোর চেষ্টা করি যে দেখেন প্রত্যেকটি বিষয়ে শিখতে হয়। আপনি আমার ভিডিও দেখে হঠাৎ করে হাটের থেকে গরু কিনে নিয়ে এসে শুরু করলেন, আর ওর থেকে যে দুধ বেরোবো পর্যাপ্ত পরিমাণ, এটা কিন্তু ওই পর্যন্ত যাইতে কিন্তু অনেক কষ্ট করতে হবে। ওই গরুর সঠিক পরিচর্যা করলেই ভালো দুধ পাবেন। তো আলহামদুলিল্লাহ এই ডেইরি সেক্টরটা আমার চ্যানেলের মাধ্যমে ভুল পরিচিত হয়েছে এবং অনেক বেকার যুবক তারা তাদের কর্মসংস্থান কিন্তু করে নিয়েছে। আর প্রতিবন্ধকতা বা সমস্যার কথা সেটা তো হয়ই। কিছু কিছু মানুষ আছে যেটা হিংসাপরায়ণ হয়ে, ওই যে আমি বললাম যে এই মানিক সেই মানিক, যে মানিককে আগে কোনো মূল্যায়নই করতো না, ফটো তুলতো, সেই মানিক এখন সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে, ঠিকমতো কথাই বলতে পারে না, অথচ তার সেই কথা শোনার জন্য মানুষ ভিডিও খোঁজে যে মানিক ভাইয়ের সেই বাজারের ভিডিও বা গরুর ভিডিও বা ছাগলের ভিডিও বা বাজারের সেই কন্টেন্টগুলো কখন ছাড়বে। আর আমরা এত সুন্দর করে কথা বলি, ভিডিও বানাই, দেখে না। এই যে একটা হিংসামূলক, আমি তাদেরকে বলি যে আপনারা শুধু সুন্দর করে কথা বললেই তো হবে না, মানুষের ভিতর থেকে কথা টেনে বের করতে হবে, আবার মানুষকে মাথার ভিতরে কথা ঢুকিয়ে দিতে হবে, তাইলেই তো একটা কন্টেন্টের একটা মূল্যায়ন করবে। কারণ অনেকেই বলে যে মানিক ভাই আপনার ভিডিও যখন দেখি, আপনি যখন খামারিকে প্রশ্ন করেন একটা কথা বলছেন, আমি ভাবছি যে এই কথা যদি জিজ্ঞাসা করে, এই বিষয়ে জানতে চাই, ঠিক আমার মনে হয় আমার কথাটাই আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই এই যে ম্যাস্টাইটিস যে হয় কেন হয়, বা কী করলে গরুর ওলান প্রদাহ এটা ঠিক হবে বা দুধ বেশি পাওয়া যাবে। এটা একটা, আমার ভিডিওগুলো অনেকটা ট্রেনিং সেন্টারের মতো। আমি কিছুই বুঝি না, আমি ওটা দাবি করব না যে আমি কিছু বুঝি, তবে আপনার কাছ থেকে তথ্য নিয়ে আর এক আপুকে দেওয়ার চেষ্টা করি। ওই আর এক আপু কীভাবে সংসারের কর্ম করার পরেও গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে স্বাবলম্বী হয়েছে, সেটা এমনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি যেন অনেক মা বোন আছে শুধু স্টার জলসা আর জিটিভি দেখে সময় নষ্ট করে, তাদের একটু উপকার হয়। এই যে চিত্রপুরী, আবার সেই চিত্রপুরীতে আসি, যে চিত্রপুরী একটা কিশোরের স্বপ্ন, সেই স্বপ্নটাকে কি এখনও লালন করেন? এখনও কি খাতার পাতায় পেন্সিল দিয়ে স্কেচ করেন? আসলে সময় পাই না। আমার সেই শখের চিত্রপুরীর নামটা আমি রেখে দিয়েছি। এরপরে যখন একা একা বসি, মনে পড়ে সেই পুরনো অনেক কাজ দেখি। আমার বাসায় আমার একটা রুম আছে, যেটা অফিসে আমি কম্পিউটারে কাজ করি, সেই আগের সেই সাদা কালো ছবি বানানোর ইনলার্জার, সেটাও আমি রেখে দিয়েছি। ম্যানুয়াল কালার প্রিন্টিং মেশিন সেটাও আছে। সেই
120 ফিল্মের যে ক্যামেরায় 12টা ছবি হতো, সেই ক্যামেরাগুলো এখন রেখে দিয়েছি। একা একা যখন থাকি ওই ক্যামেরার দিকে তাকায়া ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে চলে যাই, ওই সময় আমি কেমন ছিলাম। এক পাশে আমার বড় বড় চুল, দাড়ি গোঁফ তখনও জ্বালায়নি, সুন্দর তুলতুলে চেহারা ছিল। যে ওই সময় একটা সময় ছিল ফটোগ্রাফি করা, ওই সময়টা আসলে ফিরে যাই। এরপরে যখন আবার বর্তমান সময়ে আসি, তখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি হাঁটি হাঁটি পা পা করতে করতে প্রায় 58 ছেড়ে 59, সেই ওই আগে অডিও যখন বাজাতাম ওই পেন্সিল ভিতরে দিয়ে আস্তে আস্তে পেঁচায় ব্যাগে নিয়ে যায়, আবার সেই মান্নাদের সেই গান শুনতাম। এখন তো আর সেটা সময় না, আর সেটা সম্ভব না। যদি সেই ব্যাক করা যেত, রিয়ন করা যেত, কতই না ভালো হতো। জীবনের যে ভুল ত্রুটিগুলো ছিল হয়তো বা সেগুলো থাকতো না। বর্তমানে যে অবস্থায় আছি তার চেয়ে আরও কিছু ভালো করতে পারতাম। কোথায় কোথায় আমার ভুল ছিল সেগুলো শুধরে আমার মনে হয় আরও ভালো করা যেত, কিন্তু সে সুযোগ নেই। এখন মহান আল্লাহর কাছে শুধু এটাই আশা করি, ফরিয়াদ করি, হে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছো যেন মানুষের কল্যাণে ভালো কাজ করে শেষ দিন পর্যন্ত অতিবাহিত করতে পারি। প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আপনার ছেলে একবার বাইক অ্যাক্সিডেন্ট করলো এবং সম্ভবত তার হাতটা ভেঙে গিয়েছিল। না, এখানে আমি বুঝতে পেরেছি। আমি কাজে বেরোচ্ছিলাম এক অসহায় মায়ের ঘর নিয়ে, তখন লাগাতার কদিন বৃষ্টি হচ্ছিল। ঘর থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে যাচ্ছি, আমার বাড়ির উঠোনটা শ্যাওলা পড়েছিল। ঠিক তখনই পড়ে গিয়ে আমার এই যে হাতটা ভেঙে গেছে। যারা নিয়মিত আমার কন্টেন্ট দেখে তারা জানে হাতটা ভেঙে যায়। ঠিক, সরি আপনার, হ্যাঁ আমি ওইটাই বলি, ছেলেটাতে আসি, আমি বুঝতে পেরেছি। তো তখন ওই অবস্থায় গিয়ে কিন্তু আমি ক্যামেরার সামনে গিয়ে যে আজ যাচ্ছি সেই অমক গ্রামের সেই অসহায় মায়ের ঘর নিয়ে, সবাই দোয়া করবেন যেন আজকের ঘরটাও খুব সুন্দর হয়। কথা শর্ট করে ওদিনের ভিডিওটা আমি শুরু করি। যদি বা আমার ওই দুর্ঘটনা ঘটার সাথে সাথে আমার টিম মেম্বাররা সবাই বলছে যে আজকে কাজটা বন্ধ রাখি, বললাম যে কাজ বন্ধ থাকবে না। আমি কিন্তু ওই অবস্থায় তাদেরকে বিদায় করে দিয়ে তখন আমি ডাক্তারখানায় গিয়ে এখানে ব্যান্ডেজ করে নিয়ে আসি। এই একটা ঘটনা। আরেকটা বগুড়া সম্ভবত সারিয়াকান্দিতে কৃষি কন্টেন্ট করতে গেছি। আমার ক্যামেরা চলছে, 2টা ক্যামেরা, আর পাশাপাশি আমার বড় ছেলে সেদিন শখ করে যায়, তার হাতেও একটা ক্যামেরা ছিল। 3টা ক্যামেরা চলছে, আমি তার ভয়েস নিচ্ছি। ইতিমধ্যেই দেখি আমার বড় ছেলে অপ্রস্তুত, ক্যামেরা রেখে দূরে গিয়ে কেমন যেন আমার মনে হলো যে কোনো সমস্যা। আমি মূল ক্যামেরা বন্ধ রেখে জিজ্ঞাসা করলাম, বাবা কী হয়েছে, কোনো দুঃসংবাদ? বললো না বাবা ঠিক আছে। বললাম না তুমি বলো কী সমস্যা? বললো যে বিজয় আমার ছোটো ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তো বাইক অ্যাক্সিডেন্ট করেছে, বেঁচে আছে তো? কয় জি আব্বা বেঁচে আছে। বললাম ক্যামেরা চালাও। আমি কর্মের ব্যাপারে কোনো আপোষ নাই, বেঁচে আছে, আমি বাড়িতে গিয়ে দেখব। বাইক অ্যাক্সিডেন্ট করেছে, আমি আমার কাজ রেখে আমি দৌড়াবো? আমি তো সেই সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে গেছি সেই বগুড়ার সারিয়াকান্দি। ওই ভদ্রলোক আমাকে ইনভাইট করে নিয়ে গেছে, আমি কাজ শেষ না করে তো এখান থেকে আমি যাব না। পরে কাজ শেষ করার পরে তো স্বাভাবিকভাবে কাজ শেষ করার পরে একটা আপ্যায়নের ব্যবস্থা থাকে আমার। বললো যে খাওয়া দাওয়া করিয়ে দিতে হবে। বললাম যে দেখেন আসলে তো আমি বাবা, আমার সন্তান বাইক অ্যাক্সিডেন্ট করেছে, আমি কাজ বন্ধ করে দিইনি। আপনার পুরো কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন আমি না খাইনি, আমার কি এখন খাবার গলাদের ভিতরে প্রবেশ করবে? আপনি আমাকে বিদায় করে দেন। তখন ভদ্রলোক বসে বললো যে ঠিক আছে যান। প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা। বাড়িতে এসে দেখি তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট করলে যা হয় তেমন ভাঙে নাই, তবে অনেক ফ্র্যাকচার হয়েছিল, মানে অনেক মাংস উঠে গেছে। এক কথায় আমি যেখানে যে কাজেই দায়িত্বে থাকি না কেন, বেঁচে থাকলে যেমন বিভিন্ন জায়গায় যাই, কোনো শিডিউল দেওয়া থাকে
আমি প্রোগ্রাম মিস করি না। আমি বলি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এবং মোটামুটি আমি সুস্থ হই, তাহলে আমি আসবো। এই কমিটমেন্টটা আমি রাখার চেষ্টা করি। আমার পরিবার, আমার স্ত্রী, পুত্ররা এরা জানে যে কাজের ব্যাপারে সে আপোষহীন, কোনো ছাড় নেই। কাজের ব্যাপারে সে খুব শক্ত, কাজ পাগল। আমার পরিবারের আমার খাওয়া পারতাম, মুরগিকে খাবার খাওয়ায় আবার তার সে ঘরে উঠায় দিতাম। গ্রামের ভাষায় অনেকেই বলে যে মানিকের মায়ের হাতের লাহুরি তো মানিক, এটা গ্রাম্য ভাষায়, মানে খোরসানি। আমি ওই যে হারিকেনের চিকনি মুছে দিতাম। আমার বাতির ওই যে ছোটো ল্যাম্পও ছিল আগে, এখন তো অনেকেই জানেই না সেটা উঠায় দিতাম। কেরোসিনের তেল ভরতাম কুপি বাতিতে। মজার দৃশ্য। আমি মনে করি আমার জীবনটা সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব কিছুই আছে। আমি সফল একজন, জীবন পুরোপুরি উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। আমার কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে মানিক ভাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। শুধু দর্শক মণ্ডলী, আজকে আপনারা জানেন যে আমার কাছে অলরেডি একটা চিরকুট এসছে যে আজকে আপনারা সবাই ঢাকা শহরের বর্তমান পরিস্থিতিটা জানেন। এর মধ্যেও আমাদের মানিক ভাই শুধু সিরাজগঞ্জ থেকে তার টিম নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যেহেতু তিনি বলেছিলেন যে কোয়ান্টামের এই অনুষ্ঠানে আসবেন, তিনি তার কথা রেখেছেন।